কলকাতার অন্য একটি বাংলা মাধ্যম স্কুলে আমরা হচ্ছি প্রাক্তনী, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল। আমাদের সংস্থার নাম নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন। এই নামটা খুব পপুলার নয়, পপুলার নাম হচ্ছে নামসা, ওই অধ্যক্ষরগুলো দিয়ে তৈরি হয়েছে। তা আমরা এই আজকের যে অনুষ্ঠানটা, এটা আমরা যে অনুষ্ঠানগুলো সারা বছর ধরে করি তার মধ্যে একটি। এছাড়াও আমাদের কতগুলো নিয়মিত অনুষ্ঠান আছে, যেমন একটা পুনর্মিলন, প্রাক্তনীদের সবাইকে জড়ো করে একটা পুনর্মিলন আয়োজন করা, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা, এগুলো খুব গতানুগতিক, এগুলো অনেক জায়গাতেই হয়ে থাকে এবং খুব ছকে বাঁধা অনুষ্ঠান। কিন্তু এই আজকের যে অনুষ্ঠানটায় আমরা এসেছি সেটা কিন্তু একটু ব্যতিক্রমী এই জন্যে যে এখানে কিন্তু কোনো আনন্দ উৎসবের কোনো আবহাওয়া নেই, তো বোঝাই যাচ্ছে চুপচাপই সবাই আছে। এমন কিছু যে পর্দার আড়াল থেকে এমন কেউ বেরোবেন যাকে দেখে আমরা মুগ্ধ হবো, সেরকমও কিছু ব্যাপার নেই। কিন্তু আমরা এই 6 বছর ধরে এটা কিন্তু সাফল্যের সঙ্গে করছি। এই আমরা মনে করি যে এটা একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন বা প্রাক্তনী সংসদ আমাদের যেটা, তার একটা সামাজিক কর্তব্য আমরা সাফল্যের সঙ্গে করে আসছি। তো আমাদের এই অনুষ্ঠানে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের ছোট ছোট ছাত্রদের স্কুল আমরা যে স্কলারশিপ দিই, সেটাও এই বছর থেকে আমরা এখানে দেওয়ার ব্যবস্থা করেছি। এটা ছাড়া তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি, আজকের অনুষ্ঠানটা হচ্ছে, এবং এর আগে ওই একই সিরিজে তুষারকান্তি নাগ মেমোরিয়াল বাংলা আন্ত স্কুল রচনা প্রতিযোগিতা, সেটাও আমরা বেশ কয়েক বছর ধরে করছি। প্রথমে আমরা নিউ আলিপুর স্কুলের ছাত্রদের মধ্যে সেটা করতাম, কিন্তু এখন সেটা আন্ত স্কুলের রূপ নিয়েছে। দক্ষিণ কলকাতার সব বড় বড় স্কুলগুলোকে আমরা আহ্বান করি এবং প্রতি বছরই 6-7টা স্কুল তাতে অংশগ্রহণ করে। এবারও একইভাবে সেটা হয়েছে। আমরা আজকে তার প্রথম 3 জন যে রচনা প্রতিযোগিতা প্রথম 3 স্থান অধিকারীদের আমরা আজকে পুরস্কার দেব। আমি আর খুব বেশি কিছু বলবো না, কারণ আমাদের অত্যন্ত জ্ঞানী অতিথি আছেন, তিনি আমাদের তার বক্তব্যের মাধ্যমে আমাদের নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা শিখবো। কাজে আমি আর দীর্ঘায়িত করছি না। নামসা চলছে এবং দিনে দিনে শক্তিশালী হচ্ছে, এবং আমরা আশা করি যারা নামসার সঙ্গে যুক্ত আছেন তারা যেভাবে নামসার সঙ্গে যুক্ত আজকে আছেন, কালকের দিনেও থাকবেন এবং নামসার এই সমস্ত প্রকল্পে নিজের ক্ষমতা অনুযায়ী নামসাকে সাহায্য করবেন। নমস্কার। ডক্টর পলাশ অরুণ পাল মহাশয়, আমাদের নামসার সভাপতি অত্যন্ত শ্রদ্ধেয় দিব্যেন্দু ভট্টাচার্য মহাশয়, সঞ্চালনার দায়িত্বে আছেন অধ্যাপক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, আরও অনেক নামসার গুণী মানুষজন বসে আছেন, যাদের উৎসাহে এই অনুষ্ঠানটা চলে। টিকে নাগ ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা অনেকদিন ধরেই চলছে। আমি বিদ্যালয়ের তরফ থেকে নামসার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান চালানোর জন্য। বাংলা মাধ্যম স্কুলের সত্যি এখন যে একটি সুবর্ণ যুগের সময় চলছে না, এটা মেনে নিতে কোনো অস্বীকার করার জায়গা নেই। মেনে নিয়েই আমরা কাজ করছি এখন। তার মধ্যেও আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ফল, সেটা এখনো পর্যন্ত 100% আমরা সফল। এবং প্রথম দিকে কিছু ছাত্র ভালো নাম্বার পায়, কিন্তু সমস্যা হচ্ছে যে সমাজের সর্বস্তর থেকে বাংলা মাধ্যম স্কুলে আগে যারা পড়তে আসতেন বা অভিভাবকরা ভাবতেন যে ওই স্কুলে পড়াবো, এবং তারা অন্য কথা ভাবতেন না মানে যে আমি ছেলেটিকে সাউথ পয়েন্টে পাঠাবো বা ডন বস্কোয় পাঠাবো বা সেন্ট জেভিয়ার্সে পাঠাবো, এরকম ভাবনা চিন্তাটাও আমাদের ছোটবেলাতে ছিল না। আমরাও বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছি এবং আমাদের পরিবারে আমি কখনো শুনিনি যে তোকে আমি ওখানে পাঠাবো, ওই স্কুলে পাঠাবো। এই চিন্তা ভাবনাটাও ওদের সমাজ ব্যবস্থায় ছিল না। এখন প্রয়োজনের জন্যে ইংরেজিটা শেখাটা খুব দরকার হয়ে পড়েছে, আগেও দরকার ছিল, কিন্তু বাংলা মাধ্যম স্কুলের ছেলেরা ইংরেজিতে বলার ব্যাপারে, ইংরেজিতে কথা বলার ব্যাপারে
হয়তো ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রদের থেকে একটু পিছিয়ে আছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তবু আমি বলবো ছাত্রদের কাছে, এখানে আমার অনেক ছোট ছোট ছাত্ররা বসে আছে, যে ভাষা কিন্তু কোনো বাধা নয়। আমাদের বাংলা মাধ্যম স্কুলে যারা পড়েছেন, যে সমস্ত প্রাক্তনীরা এখানে উপস্থিত আছেন, তারা স্বক্ষেত্রে স্বনামধন্য এবং অত্যন্ত প্রতিষ্ঠিত, পৃথিবীর বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। তখনও তারা বাংলা মাধ্যম স্কুলে পড়ার পরেও সেই জায়গায় পৌঁছেছিলেন শুধুমাত্র নিজেদের একটা চেষ্টা ছিল, পারিবারিক আবহাওয়া ছিল, পরিবেশও ছিল, সমাজ ব্যবস্থাও তেমন ছিল যে বাংলা মাধ্যম স্কুলে পড়লে পৌঁছানো যাবে না বা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, এইরকম কোনো ধারণা কিন্তু মানুষের মনে ছিল না। অন্তত আমার অনুভূতিতে, আমাদের ছোটবেলায় যে জীবন কেটেছে, আমারও অনেকটা বয়স এখন হয়েছে, তার ফলে আমাদের ছোটবেলার কথা ভাবলে আমার তাই মনে হয়। তাই যারা সামনে বসে আছো তাদের একদমই আমি বলছি, এটা নিয়ে কোনো হতাশায় ভোগার মতন কিচ্ছু না। একজন মানুষ যদি 3 মাসে ফ্রেঞ্চ শিখে নিতে পারে, জার্মান শিখে নিতে পারে 1 বছর 2 বছরের ক্র্যাশ কোর্স করে, তোমরাও চেষ্টা করলে ইংরেজিতে কথা বলতে পারবে। তার জন্য কিছু আটকে থাকবে না। যদি মেধা থাকে আর চেষ্টা থাকে, কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এবছর আমাদের খুবই আনন্দের বিষয় যে বিগত বছরগুলোতে এই বিদ্যালয়ের যে প্রতিযোগিতা হচ্ছিল বিভিন্ন বিদ্যালয়কে নিয়ে, সেখানে আমাদের ছাত্ররা পুরস্কার পায়নি, কিন্তু অংশগ্রহণ করেছে। তো এই বছর আমরা ভাবলাম যে তাহলে এবারে বোধহয় একটু বাড়তি উদ্যোগ নিতে হবে, মানে যে স্কুলে অনুষ্ঠানটি হচ্ছে সেখান থেকে কোনো পুরস্কার কেউই পাচ্ছে না, অথচ ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র বা ছাত্রী তারা বাংলায় রচনা লিখে পুরস্কার নিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের স্যার এখানে বসে আছেন, অর্ণব কুমার বড়াল, ARB স্যার বলেই উনি বেশি পরিচিত এবং খুবই ছাত্রদের কাছে ভালো লাগার স্যার, যার কাছে ছাত্ররা নিজেদের ভাব প্রকাশ করতে পারে, সহজে কথা বলতে পারে। তো তাকে আমি একটু দায়িত্ব দিয়েছিলাম এবং উনি রূপোর মেডেলটা আমাকে পৌঁছে দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর বেশি কিছু বলছি না, নাম স্যার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বার্ষিক পত্রিকা, ইউনিয়নের যে সুভেনির বেরোয় সেটাকে আমরা একটা বার্ষিক পত্রিকার রূপ দেওয়ার চেষ্টা করি। এই বার্ষিক পত্রিকা সেটা পরিষ্কারভাবে লেখা থাকে। আমি কিছু কিছু নাম মনে আছে বলছি, যেমন আমাদের এখনকার সেক্রেটারি সমীর তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি স্কলারশিপ দেয়। আমাদের পুরনো ছাত্র দেবব্রত ঘোষাল, তো তার মায়ের নামে সতী ঘোষাল মেমোরিয়াল প্রাইজ দেয়। তাপস পিপলাই তার বাবার নামে তপন পিপলাই মেমোরিয়াল প্রাইজ। এরকম আরও কিছু মেমোরিয়াল প্রাইজ আছে। শৈবাল গুপ্ত তার বাবা এবং মায়ের দুজনের নামেই মেমোরিয়াল প্রাইজ। সেগুলো সেখানে রেকর্ডেড থাকবে, কাজে ওই সুভেনিরে সেগুলো দেখে নেবেন। আমি খালি নামগুলো ডাকছি, ক্লাস এবং নাম, তারা এসে স্কলারশিপ নেবেন। আমি প্রথমে অনুরোধ করব যে পলাশদা যদি কয়েকজনকে এই স্কলারশিপটা দেন, এবং শিলাদিত্য এবং সুবিদিত আছে, ওরা সাহায্য করবে। প্রথম নাম হচ্ছে, ক্লাস 3 থেকে শুরু করছি আমি, অভ্রজিৎ কোটাল। অভ্রজিৎ, তুমি এসেছো? ক্লাস 3 অঙ্কিত পাল। ক্লাস 3 নস্কর। ক্লাস 3 ঐন্দ্রজিৎ দাস। ক্লাস 3 পীযূষ মানিক। পীযূষ, হ্যাঁ। সুমিত স্যার। ক্লাস 3 মণিশঙ্কর মজুমদার।
শেষ। এবার ক্লাস 4 এর মণিশঙ্করের ক্লাস 4 এর স্বপ্ননীল শীল। ক্লাস 4 এর শুভপ্রিয় দিন্দা। আমাদের দিন্দা বলেই মনে হয় সে জোরে বলছে। ক্লাস 4 এর দীপায়ন মিস্ত্রি। ক্লাস 4 এর অভিনব দাস। ক্লাস 4 এর অভিজিৎ বোস। এবার ক্লাস 5 এর দেবমাল্য প্রামাণিক। ক্লাস 5 এর রাহুল খাটুয়া। রাহুল। ক্লাস 5 এর আদিত্য মাইতি। ক্লাস 5 এর কৃষাণ দাস। ক্লাস 5 এর সায়ন বিশ্বাস। আমাদের স্কুলের সঙ্গে একটু পরিচিত নন, বিশেষ করে তাদের জন্য বলি যে আমাদের ক্লাস 5 পর্যন্ত হচ্ছে প্রাথমিক বিভাগ, মানে মর্নিং সেকশন। তো এই যে এখন যে 16 জনকে আমরা ডাকলাম তারা সবাই প্রাথমিক বিভাগের ছাত্র। এবারে আমরা মাধ্যমিক বিভাগের মানে উঁচু ক্লাসের ছেলেদের ডাকছি 6 থেকে। 6 এর প্রথম নাম হচ্ছে সৌম্যজিৎ সাধুখান। ক্লাস 6 এর প্রিন্স মন্ডল। অরিত্র কয়াল। ক্লাস 6 এর উদয়ন ভট্টাচার্য। ক্লাস 6 এর রাজ দাস। ক্লাস 6 এর সুশোভন মন্ডল। আর সুশোভন আসেনি, ঠিক আছে। ধন্যবাদ পলাশদা। আমি নীলাঞ্জনবাবুকে অনুরোধ করবো আপনি যদি কয়েকটা স্কলারশিপ দিয়ে দেন। সুশোভন মন্ডল আসেনি। আমরা ক্লাস 7 শুরু করছি। সৃজিত রায়। জ্যোতির্ময় ভৌমিক। কঙ্ক চক্রবর্তী। সেভেন চলছে। সেভেনের দেবপ্রিয় মণ্ডল। সেভেনের পীযূষ রায়।
ক্লাস 8-এ যাব। ক্লাস 8-এ নিখিল শীল। নিখিল আসেনি, আচ্ছা। অঙ্কন প্রসাদ রায়, সুদীপ প্রধান, দেবব্রত অধিকারী, এবারে ক্লাস 9। ক্লাস 9-এর প্রথম নাম হচ্ছে দেবজিৎ নাগ। সুনন্দন মণ্ডল, ক্লাস 9। ক্লাস 9-এর দীপ সেনগুপ্ত। নাইনের অর্ণব সরকার। দীপুদা কোথায়? দীপুদা বাইরে। ঠিক আছে, আমরা এবার ক্লাস 10-এ যাচ্ছি। ক্লাস 10-এ অর্ণব, হ্যাঁ। এবার ক্লাস 10। ক্লাস 10-এর প্রথম নাম হচ্ছে রাজীব আড্ডি, শুভদীপ হাওলাদার, অগ্নিভ দাস, কৌশিক কর, রনিক সরকার, রাতুল চক্রবর্তী, প্রসেন মণ্ডল, শুভজিৎ প্রামাণিক, আমাদের এবার দুজন আসতে পারেনি দেখছি, নিখিল শীল ক্লাস 8-এ আর সুবল মণ্ডল ক্লাস 6-এ। তাদের স্কলারশিপ আমরা স্কুলের মাধ্যমে পৌঁছে দেব। তো এবার আমরা ওই যেটা আগে বলেছিলাম, আমাদের যে বার্ষিক রচনার প্রতিযোগিতা হয়, এখন অনেকগুলো স্কুলের মধ্যে তাদের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেন, অংশগ্রহণ করেন। এবং সেই খাতা দেখার প্রণালীটাও একটু বলে দিই। 3 জনের কাছে খাতা যায় এবং এই 3 জনের কাছে যে রচনাটি যে লিখছে তার নাম বা স্কুলের নাম এগুলো কিছু যায় না, একটা কোড নাম্বার থাকে মাত্র। তারপরে নম্বরগুলো এলে পরে সেগুলো যোগ করে আমরা ঠিক করি যে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো। দেবস্মিতা, 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 1 সেকেন্ড, তুমি কি বিষয়ে লিখেছিলে একটু বলো। আচ্ছা, ওর বিষয় যেটা নিয়ে লিখেছিল সেটা হচ্ছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। ধন্যবাদ দেবস্মিতা।
দ্বিতীয় হয়েছে সুনন্দন মণ্ডল, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল। উইম্বলডনের যেমন ওপেনেরা আরম্ভ হওয়ার পর আগের মধ্যে একটা ফারাক আছে, আমাদেরও ওপেনেরা আছে, মানে যখন স্কুলের বাইরের ছাত্রদেরও ডাকা হলো, তাতে সুনন্দনের প্রথম প্রাইজ পাচ্ছে। সুনন্দন কি বিষয় লিখেছিলে তুমি? পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ভেরি গুড। প্রথম হয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের অনিশ কুমার দাস। অনিশ, হরিশ, তোমার বিষয়টা একটু বলো। মোদের গরব মোদের আশা আমারই বাংলা ভাষা, এই বিষয়ে লিখেছি। এখন অনেক জায়গায় অঙ্ক পরীক্ষায় হাইয়েস্ট পেলে তাদের প্রাইজ হিসেবে অঙ্কের বই দেওয়া হয়, তারা তাকে ল্যাগিং বলে মনে করে। এখন এরা বাংলা ভাষায় রচনা লিখে প্রাইজ পেয়েছে, এদের বাংলা উপন্যাসের বা প্রবন্ধের বই টই দেওয়া হচ্ছে, আশা করবো যে এরা র্যাগিং বলে মনে করবে না। অনেক ধন্যবাদ। এবার আমরা আমাদের আসল বিষয়ে যাব। তুষারকান্তি নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক বছরই একজন কেউ আসেন, প্রবীরবাবু আসেন সাধারণত। এবার এখনো পর্যন্ত কেউ আসেন না। এসে গেছে? এসে গেছে। তুষারকান্তি নাগ মেমোরিয়াল ফাউন্ডেশন এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন নামসা আমাদের একটি যৌথ উদ্যোগ। শ্রীমতী নমিতা নাগ এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। উনি আসলে শ্রদ্ধেয় তুষারকান্তি নাগের স্ত্রী। তো তাকে আমরা একটি হাততালি দিয়ে অভিনন্দন জানাই। তিনি একদম ঠিক সময় এসে উপস্থিত হয়েছেন, কারণ আমরা এখন আমাদের বক্তৃতা শুরু করব। আমি ভীষণ খুশি হচ্ছে এখানে আসতে পেরে। শুধু কানেই শুনেছি যে আপনারা এই সংস্থাটাকে এত সুন্দর করে গড়ে তুলেছেন তুষারকান্তি নাগের স্মরণে। আর মানে আমি কখনো চোখে দেখিনি, প্রচুর ছবি দেখেছি, কিন্তু আজকে দেখে আমার ভীষণ খুশি হচ্ছি, ভীষণ প্রাউড হচ্ছি যে আপনারা সবাই এসছেন। সবাইকার এখানকার যিনি স্পেশাল কথা বলবেন তার সব শুনতে। আর আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড বলছি। তুষারকান্তি নাগ, হু হ্যাপেন্স টু বি আমার হাজব্যান্ড, ভদ্রলোক ছিলেন হচ্ছে নিউরোসার্জন, কিন্তু দেশ ছাড়ার পরে তার মানে চিরকালই দেশে থাকতেও, দেশে বিদেশে এত বছর, আমি এখন প্রায় 47 বছর বাইরে আছি, কিন্তু উনি হচ্ছেন সবসময় বাংলা ভাষার চর্চা করে গেছেন। বাংলা ভাষা যাতে চলে না যায়, কারণ যখনই আমরা কলকাতায় আসতাম তখন প্রচুর হিন্দি ভাষা শুনতাম। ওনার ভয় হলো বুঝি বাংলাটা এবার হারিয়ে যাবে। সেই জন্যেই উনি চিন্তা করে প্রতিষ্ঠাতা বললেন ওনার ভাইকে যে এটা শুরু করো, যে বাংলাটাকে বাঁচিয়ে রাখো। সেটাই মানে মেইন কনসার্ন ছিল। তাই আপনারা যে হেল্প করছেন আমি ভীষণ গর্বিত, ভীষণ গ্রেটফুল, and thank you all. ওনার কর্মজীবনের অধিকাংশটাই উনি সাহাই ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের ছিলেন, এবং সেখান থেকে অবসর গ্রহণের পর এখন উনি সায়েন্স কলেজের সঙ্গে, সায়েন্স কলেজ ফিজিক্স ডিপার্টমেন্টের সঙ্গে। পলাশদা আমাদের 3 বছরের যে সিনিয়র ব্যাচটা, সেটা প্রেসিডেন্সি কলেজের একেবারে স্টার স্টাডেড ব্যাচ, মানে উজ্জ্বল নক্ষত্রের একেবারে দীপ্ত।
তাতে পলাশদা উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে একজন। এবং পলাশদা তার সেই ছোটবেলাকার রেপুটেশন, যে খ্যাতি, সেখান থেকে আমাদের কখনোই হতাশ করেনি। এখনো পলাশদার নাম সবাই জানে। পলাশদাকে ইন্ট্রোডিউস করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, ও তো আপনারা সবাই জানেন, তাহলে আমার আর কিছু বলার দরকার নেই, এটাই বলে দেওয়া। কিন্তু তবু আমি দু চার কথা বলছি। কিন্তু পলাশদা তার সঙ্গে আরো কিছু কিছু জিনিস ছিল, আরো কিছু গুণ ছোটবেলা থেকেই ছিল। পলাশদা খুব ভালো বাংলা বলতেন। পলাশদা বাংলায় ফিজিক্স আলোচনা করাটা পলাশদার কাছে খুব একটা শখের ব্যাপার ছিল, কিন্তু খুব নির্ভুলভাবে উনি এটা করতেন, খুব দক্ষতার সঙ্গে করতেন। বাংলায় বক্তৃতা দিতে বললে ফিজিক্সের কোনো বিষয় তিনি খুব সুন্দরভাবে সেটা বলতে পারতেন। অবশ্য পলাশদার ইংরেজিও খুব সহজ, মানে পলাশদা যদি ইংরেজিতে বক্তৃতা দেয় সেখানে ইংরেজিটা কখনোই খটোমটো ঠেকবে না, মানে খুব সহজ সুললিত, মানে ভাষার উপর ওনার একটা দখল ছোটবেলা থেকে ছিল। কিন্তু বাংলা ভাষার জন্য উনি অনেক কিছু করেছেন। উনি বাংলায় ফিজিক্স পড়ার জন্য যারা সাধারণ লোকে পড়তে পারে, ফিজিক্সের ছাত্ররা শুধু নয়, মানে যারা সায়েন্সে ফিজিক্সের বিভিন্ন বিষয়ে আগ্রহী কিন্তু ঠিক টেকনিক্যাল ট্রেনিংটা তাদের নেই, তাদের জন্য বইপত্র লিখেছেন। যেমন একটি বই আমার মনে পড়ছে, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের কি দিয়ে সব কিছু গড়া। আমাকে সম্ভবত সেটা সুমিনী কিনে দিয়েছিল অনেকদিন আগে, সে তখন আমি অনেক কাল আগে, তখন সেটা আমি পড়ে খুব মুগ্ধ হয়েছিলাম। পরবর্তীকালে পলাশদা বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা ভাষার বিভিন্ন জিনিস, বিভিন্ন দিক নিয়ে লেখালেখি করেছেন। সেটা কেবল সাহিত্য বা বাংলা ভাষা নয়, বিভিন্ন জিনিস, যেমন ক্যালেন্ডার নিয়ে তার বাংলায় প্রবন্ধ আছে, এবং গান বাজনা তাই নিয়ে তার প্রবন্ধ আছে। এখনো তিনি পত্রপত্রিকায় তার লেখা অব্যাহত বিভিন্ন রকম। আরো একটা গুণ ছিল, আমি জানি না এখন সেটা পলাশদার মধ্যে আছে কিনা, আর সেটা চর্চা করেন কিনা। পলাশদা যখন আমরা কলেজে পড়ি তখন খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, গান গাইতেন, এবং অন্য কেউ গান গায়ে শুনলে তাকে জবরদস্তি ধরে নিয়ে গিয়ে গানে বসিয়ে দিতেন। তো বিভিন্ন বিষয়ে পলাশদার একটা ব্যাপ্তি আছে। আর বাংলা ভাষা বা ভাষা নিয়ে সাধারণভাবে আমি খুব বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ আকর্ষণটা তো পলাশদা। তো পলাশদার মনে নেই হয়তো, বহুকাল আগেকার ঘটনা, আমি একটি ঘটনা বলে ছেড়ে দেবো। সেটা হচ্ছে যে তখন পলাশদা এমএসসি পড়ে, আমি বিএসসি পড়ি। প্রেসিডেন্সি কলেজের সঙ্গে সায়েন্স কলেজের ক্রিকেট ম্যাচ হচ্ছে। তো পলাশদা আর আমি টস করতে যাচ্ছি। আমি পলাশদাকে বললাম, পলাশদা একটু কায়দা করে পিচ টিপে টুপে দেখে তারপর কিন্তু আমরা টস করবো। তাতে পলাশদা গম্ভীরভাবে বললো যে হ্যাঁ, তো মধুসূদন বলেছিলেন বাংলা জানো আর না জানো, এই ইংরেজি জানো আর না জানো, ইংরেজিতে স্বপ্ন দেখতে চেষ্টা করো। এ থেকে আপনারা যে যা বোঝার বুঝে নিন, আমি তার কোনো ব্যাখ্যা করার চেষ্টা করবো না। পলাশদা। আমার কিরকম যেন মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যে এই অনুষ্ঠানের ভালো অংশটা হয়ে গেল। সাধারণত খাওয়ার সময় আমরা তেতো ভাজা দিয়ে শুরু করি এবং মিষ্টি টিষ্টি দিয়ে শেষ করি। এখানে একটু অন্যরকম আয়োজন। আগে মিষ্টি যা হয়ে গেছে, এইবার তিক্ত অংশের জন্য প্রস্তুত হওয়া মানে যদি খারাপ লাগে ঘুমিয়ে পড়ুন, তাতে আমি বুঝতে পারবো যে আমার কখন থামতে হবে। আর এই সাধারণত কোনো জায়গায় ঘড়ি না থাকলে আমি সেখানে বক্তৃতা দিতে খুবই বিব্রত বোধ করি। এখানে ঘড়ি একটা আছে, কিন্তু সেটা আমার মাথার পেছনে, তাই সেটা দেখার উপায়। কাজে সেই হচ্ছে আর এক সমস্যা। আমি এখানে একটা ঘড়ি চালিয়ে রাখলাম ওই জন্য, যদিও সেটা খানিকক্ষণ বাদে আবার নিজের থেকে সেটা বন্ধ হয়ে যাবে। কাজে সেও এক মুশকিল। বক্তৃতা শুরু করার আগে আমি দুটো বিষয়ে একটু ক্ষমা প্রার্থনা করে রাখছি। মানে দুটোতেই আমার কিছু করবার নেই, আর মানে ক্ষমা আমাকে চাইতেই হবে। প্রথমটা হচ্ছে এই যে এই শীতকালের সময়টা আমার গলাটা খুব একটা ভালো যায় না। তাতে অনেকে খুশি হয় যে আমার বকবকানি বেশি শুনতে হয় না, কিন্তু এখানে 1 ঘন্টা আমার গলা চলবে কি না আমি জানি না।
তো গলার স্বাস্থ্য রক্ষার্থে আমি মুখে একটি গুলি পুড়ছি। এই গুলির সহযোগে যদি আমি বলতে পারি দেখা যাক। আমরা যখন ছোট ছিলাম, কোনো বিখ্যাত গায়কের গান শুনে আমার বাবা মা নাক কুচকে বলতেন, ও মুখের মধ্যে সুপুরি পুড়ে গান গায়। সেটা খুব একটা সম্মানের সঙ্গে বলা হতো না। তা আমিও সেরকম মুখের মধ্যে একটা লজেন্স পুড়ে এখন বক্তৃতা দিচ্ছি। এই হচ্ছে আমার প্রথম অক্ষমতা, কেননা লজেন্স না পুড়লে বোধহয় কথা বেরোবে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমার নিজের ধারণা ভালো বক্তৃতা দু রকমের হয়। একরকম হচ্ছে যে যেখানে বক্তা একেবারে কোনো লেখার কোনো কিছু সাহায্য না নিয়ে একেবারে নিজের মন থেকে বলেন। সাধারণত রাজনৈতিক বক্তৃতায় এই ধরনের হয়, মানে রাজনৈতিক বক্তৃতা সব ভালো হয় আমি তা বলছি না, কিন্তু এইরকম বক্তৃতা একটা হয় যেটা নিজের মন থেকে বেরিয়ে আসে। আর এক রকম ভালো বক্তৃতা হচ্ছে যে যাতে সব কিছু লেখা থাকে, আগের থেকে বক্তা প্রচন্ড রকম ভাবে খেটে খুঁটে তৈরি হয়ে এসেছেন এবং তিনি তার লেখাটির থেকে পড়ে দেন অথবা লেখাটা খানিকটা মুখস্থ করে বলে দেন। তো আমার এই বক্তৃতাটা এই দু রকমের ভালো বক্তৃতার কোনো অংশেই পড়বে না, কোনোটার ভাগেই পড়বে না। এইটা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষমার জায়গা। আমায় একেবারে মন থেকে বলতে পারবো না, তার কারণ কিছু কিছু উদ্ধৃতি আমাকে দিতে হবে, যেটার জন্য আমি আমার কম্পিউটার যন্ত্রের সাহায্য নিচ্ছি। এবং শুধু তাই নয়, এই আজকের বক্তৃতার যে বিষয়বস্তু, তার মধ্যে প্রথম যে অর্ধেক, সেটা নিয়ে আমি আগে একবার লিখেছিলাম একটা, সুতরাং সেই লেখাটিও আমার সামনে প্রস্তুত আছে, কারণ সেই লেখার মধ্যেও কিছু কিছু কথা হয়তো আমি উদ্ধৃতি হিসেবে ব্যবহার করব। তো এই জন্য এটা আমার সামনে খোলা আছে। তার মানে মনে করবেন না যে আমি এটার থেকে সবকিছু পড়ছি, এটার থেকে সবকিছু পড়ছি না, কিন্তু এটা আমার দরকার, সেটাও ঠিক। আজকে এখানে আমাকে আমন্ত্রণ করে আনার জন্য আমার বন্ধুদের অনেককেই ধন্যবাদ, যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমার বাল্যবন্ধু অরুণাংশু চক্রবর্তী এখানে বসে আছেন, আমার কর্মজীবনের বন্ধু সুবিনীত রায় এখানে বসে আছেন। তারপর দেখলাম নারায়ণও এটার সঙ্গে যুক্ত, নারায়ণকেও আমি কলেজ জীবন থেকে চিনি। কাজেই আমার জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বন্ধু একসাথে মিলে আমাকে ডেকেছে, সুতরাং এটা আমার পক্ষে না আসা সম্ভব নয়। আর আমি জানি যে এরকম অনুষ্ঠানে একবার ডাকলে কেউ তো আর আবার ডাকবে না, কাজে ওদের যদি মনে হয় ওদের খুব অনুশোচনাও হবে যে হায় রে কেন ডেকেছিলাম, তাহলে কিছু করবে না। যাক, এত কথার পরে আমি আমার বিষয়বস্তু সম্বন্ধে কিছু বলি, কেননা সেটাই হচ্ছে আমার আসল কাজ। বিষয়বস্তুটার মধ্যে দুটো ভাগ আছে, ভাষার মিষ্টতা, ভাষার দুরূহতা। দুটো ভাগ করার কারণ হচ্ছে যে টিভিতে সিরিয়াল দেখে দেখে এখন লোকের এমন অবস্থা হয়েছে যে আধ ঘন্টার বেশি কারোর মনোযোগ থাকে না। ওই জন্য 1 ঘন্টার বক্তৃতা দিতে গেলে দুটো আলাদা ভাগে ভাগ করে নেওয়াই ভালো। প্রথম আধ ঘন্টা একটা, পরের আধ ঘন্টা আরেকটা। কাজেই যারা এখানে উপস্থিত আছেন শ্রোতাদের মধ্যে, তারা ঠিক করে নিতে পারেন কোন সিরিয়ালটি দেখবেন। হয় প্রথম আধ ঘন্টা কান বন্ধ করে রেখে দিতে পারেন, কান অবশ্য বন্ধ করা যায় না, যদিও প্রায় সিরিয়ালে শুনি কান খুলে শুনে নে। কান কি করে খোলে বন্ধ করে আমি জানি না, তো কিন্তু যাই হোক, যা যা বন্ধ করা সম্ভব, চোখ মন ইত্যাদি, তা যে কোনো একটা আধ ঘন্টার জন্য সেটা করে নিতে পারে। এই হলো ভূমিকা। এখন এখানে আলোচনার যে মূল কি বলবো, যে মূল বিষয়বস্তু হওয়ার কথা, যেটা নারায়ণ বলল এবং অন্যান্যরাও বলেছেন, সেটা হচ্ছে বাংলা ভাষা। আমি যে এই দুটি বিষয় সম্বন্ধে বলবো, সেগুলো ঠিক প্রত্যক্ষত বাংলা ভাষা সম্পর্কে নয়, কিন্তু ভাষা সম্পর্কে। এবং যেহেতু
আমার কাছে প্রথম ভাষা হচ্ছে বাংলা, সেই জন্য ভাষা সম্পর্কে কিছু ভাবতে গেলেই বাংলা ভাষার কিছু কথা অনিবার্যভাবে এসে পড়বে, কিন্তু মূল বক্তব্যটা শুধু বাংলা ভাষার বিষয়ক নয়। প্রথম যে বক্তব্যটা সেটা হচ্ছে ভাষার মিষ্টতা। এখন এইটা নিয়ে আমি ভাবতে অনুপ্রাণিত হয়েছিলাম কিছুদিন আগে। আমাকে আমার এক বন্ধু জানালো যে তুই কি জানিস যে বাংলা পৃথিবীর সবচেয়ে মিষ্ট ভাষা বলে বিবেচিত হয়েছে। আর এই প্রতিযোগিতা কোথায় হলো, তাতে কারা কারা যোগ দিয়েছিল, কিভাবে ঠিক হলো কে প্রথম কে দ্বিতীয় হবে, আমাকে একটু জানাতে পারিস? সেগুলো তুই এসব জানিস না? আরে সবাই জানে, কি আর করা যাবে। তো এখন তারপরে দেখি এই নিয়ে আন্তর্জালে খুব লেখালেখি শুরু হয়ে গেছে। সবাই খুব, মানে সবাই নয়, অনেকেই খুব গর্বিতভাবে বলছে যে আমরা বাংলা ভাষা, আহা আমাদের সবচেয়ে মিষ্টি ভাষা পৃথিবীর, ইত্যাদি ইত্যাদি। তো আমার ওই প্রশ্নের উত্তর আমি পেলাম না। আমি তখন আন্তর্জালে খোঁজাখুঁজি করতে শুরু করলাম। সত্যি কি এরকম কোনো প্রতিযোগিতা হয়েছিল? কোনো চিহ্ন নেই। এখন ভাষা নিয়ে গর্ব নিশ্চয়ই করা যায় এবং নিজের ভাষা নিয়ে গর্ব সকলেরই খানিকটা পরিমাণে থাকা উচিত বলে আমি মনে করি, কিন্তু গর্বগুলো সত্যি সত্যি বিষয় নিয়ে হলে ভালো হয়। মানে আমি একটা অলিক তথ্য তৈরি করে তাই নিয়ে গর্ব করব, এতে আসলে দৈন্য আছে বলে কোথাও মনে হয়। কিন্তু এটার বোধহয় কোনো দরকার নেই, কেননা অনেক ব্যাপারে বাংলা ভাষা নিয়ে আমরা হয়তো গর্ব করতে পারি। এখানে একটা কথা বলিনি, আমি কিন্তু বাংলা সাহিত্যের কথা বলছি। সাহিত্য এক জিনিস, ভাষা আর এক জিনিস। ভাষা না হলে সাহিত্য হয় না, এটা ঠিক, কিন্তু ভাষা যে শুধু সাহিত্যের জন্যই তৈরি হয় তা কিন্তু নয়। ভাষার আরো অনেক কাজ আছে। বলতে গেলে সাহিত্য বোধহয় ভাষার সবচেয়ে শেষ কাজ। মানে মানুষের ইতিহাসের দিক থেকে যদি দেখা যায়, ভাষার অন্য অনেক কাজ করার পরে সাহিত্য তৈরি হয়েছে। সাহিত্যের কথা আমি একেবারেই বলছি না। মানে বাংলা সাহিত্য নিয়ে আমরা কোথায় গর্ব করতে পারি, কি গর্ব করতে পারি, এ কথা আমার আলোচনার বিষয়বস্তু নয়। ভাষার মিষ্টতা দিয়ে কথাটা শুরু হল। তো এখন তাহলে আমি যেটা ভাবতে বসলাম যে আচ্ছা, একটা ভাষা কি হলে মিষ্ট হয়? একটা ভাষা কি হলে মিষ্ট হয়, এটা কি আমরা একটু চিন্তা করে দেখতে পারি? এখন এখানে আরো একটু কথা বলে নেওয়া উচিত। আমরা যখন একটা ভাষার কথা ভাবি, সাধারণত আমরা মুখের কথা এবং লেখা দুটোকে মিশিয়ে ভাবি। কিন্তু আমি ভাষা কথাটা যে অর্থে ব্যবহার করছি সেটা হচ্ছে ভাষার আদি অর্থ। আদি অর্থ মানে ভাষা শব্দটা লক্ষ্য করে দেখুন। ভাষা যে শব্দ থেকে এসেছে, যে ক্রিয়া থেকে এসেছে, তার থেকে এসেছে ভাষণ দেওয়া, যেটা আমি এখন করছি, সেটা কিন্তু লেখা না। ইংরেজিতে বলা হয় মাদার টাং। মাতৃভাষাকে বলে মাদার টাং। টাং দিয়ে যা করা হয় সেটা লেখা নয়, সেটা হচ্ছে কথা বলা। ফরাসিতে লং বলে একটা শব্দ আছে। লং শব্দটার দুটো অর্থ, একটা হচ্ছে ভাষা আর একটা হচ্ছে জীব। কাজে ভাষার মূল অর্থ হচ্ছে কথা, কথা বলা, কথা। এখন সেই অর্থেই কিন্তু আমি ব্যাপারটা ব্যবহার করবো। ভাষার লেখার কথায় আমি প্রায় কখনোই সেই কথার উল্লেখ করবো না, উল্লেখ করলেও একটা বাক্যের ব্যাপার।
ভাষার মিষ্টত্বের কথা যদি বলতে চাই তাহলে হয়তো এত কথা না বললেও হতো, কেননা বইয়ের ছাপা মিষ্টি হয় কিনা সেটা তো আর কেউ বিচার করে না। ভাষার মিষ্ট হয় কিনা এই প্রশ্ন যখন আমরা জিজ্ঞেস করি তখন মুখে বলার কথা মিষ্ট হয় কিনা এটাই আমরা জিজ্ঞেস করি। এখন যে ভাষা যার যে ভাষা তিনি সেই ভাষা সম্বন্ধে গর্বিত হন, তার সেই ভাষা শুনলে মিষ্টি লাগে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা মোদের গরম মোদের ভাষা, আমরি বাংলা ভাষা বলছি, একই রকম কথা অন্য ভাষী যারা আছেন পৃথিবীতে তারাও নিজেদের ভাষা সম্বন্ধে গর্ব ভরে সেই কথা বলেন, তাদের কাছে নিজেদের ভাষাই সব থেকে বেশি মিষ্টি লাগে। কিন্তু সে কথাও নয়, প্রশ্ন হচ্ছে অন্য লোকে যারা সেই ভাষা জানে না তারা যদি একটা ভাষায় কথা বলা শোনে, তাদের কোন ভাষা বেশি মিষ্টি লাগে এবং কোন ভাষা বেশি মিষ্টি লাগে না, এই প্রশ্ন যদি আমরা করি, এই প্রশ্নের কি কোনো অর্থ হবে এবং এই বিচার কি করা সম্ভব? নারায়ণ আগেই বলে গেল যে আমার মূল অধ্যয়নের বিষয় হচ্ছে পদার্থবিদ্যা, সুতরাং আমরা যখন কোনো প্রশ্নের উত্তর সন্ধান করি আমরা এমনভাবে সেই উত্তর সন্ধান করতে চাই যেটা যে সিদ্ধান্তটা কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করবে না, অর্থাৎ এমন একটা বিচার করার মাপকাঠি আমরা তৈরি করতে চাই যে মাপকাঠিটা ব্যক্তি নির্ভর নয়। সেই মাপকাঠিটাকে আপনি স্বীকার করতে পারেন বা না করতে পারেন, কিন্তু সেই মাপকাঠিটা যদি মেনে নেন তাহলে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটা ব্যক্তি নিরপেক্ষ। তাহলে এইরকম কোনো ব্যক্তি নিরপেক্ষ সংজ্ঞা কি তৈরি করা সম্ভব ভাষার মিষ্টত্বের? এখন তাহলে ভাষা কি এবার দেখা যায়। আগেই বললাম কথা বলা হচ্ছে ভাষা। কিভাবে কথা বলা হয়? কথা বলা হচ্ছে যে মুখের, আমি একটা সংজ্ঞা দিচ্ছি, সংজ্ঞাটা একটু খটোমটো হয়তো প্রথমে ঠেকতে পারে, একটা বাক্যে অনেক কিছু বলা হয়ে গেছে, আমি আস্তে 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 সেটা ব্যাখ্যা করতে থাকবো এবং এই সংজ্ঞাটা আমি এখান থেকে পড়ছি। মুখের হায়ের আকৃতি বিভিন্ন রকম করে বদলে এবং তার মধ্যে বিভিন্নভাবে জীব নাড়াতে নাড়াতে আমরা ভেতর থেকে বাতাস বার করে দিই, তাতে যেসব শব্দ উৎপন্ন হয় সেইগুলোই হচ্ছে ভাষার উপাদান। বিভিন্ন ভাষা বিভিন্নভাবে এই ধ্বনিগুলোকে ব্যবহার করে অর্থ প্রকাশের জন্য। যেটা বললাম হয়তো একটুখানির মধ্যে অনেক কিছু কথা বলা হয়ে গেল, তাই আস্তে আস্তে ভেঙে ভেঙে একটু গুছিয়ে গুছিয়ে বলি। প্রথমত যা বলা হয়েছে সেটা হচ্ছে ভাষা হচ্ছে শব্দ সমষ্টি। শব্দ মানে এখানে ওই ব্যাকরণের যে শব্দ বাক্য ওই অর্থে শব্দ নয়, মানে আওয়াজ, ধ্বনি, ধ্বনির সমষ্টি। এটুকু মানতে আশা করি কারোর দ্বিধা নেই। শব্দ বার না করেও কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। যেমন ধরুন এই আমরা অনেক সময় যখন বাজার যাচ্ছি কারোর সঙ্গে দেখা হলো, বললাম হ্যাঁ, তিনি বললেন অর্থাৎ কেমন আছে, ভালো। কোনো কথার দরকার হলো না, শব্দের দরকার হলো না, খালি ভুরু নাচিয়েই কাজ হয়ে গেল। তেমনি কারোর প্রতি হয়তো একটু অনুকম্পা হলে আমরা একটু জিভ দিয়ে করে শব্দ করি, সেটাও শব্দ, কিন্তু সেটা কিন্তু অন্যরকম শব্দ, সেটা ভেতর থেকে হাওয়া দিয়ে আসা শব্দ নয়, সেটা জীবের ভাষার শব্দ। এখন এই ধরনের যে সমস্ত নানান রকম শব্দ, আমরা নাক ডাকায় শব্দ হয়, সেটা নাক থেকে শব্দ, এইগুলোকে আমরা ভাষার অংশ বলে মনে করি না। ভাষার অংশ হচ্ছে যে মুখ থেকে শব্দটা প্রধানত বেরোতে হবে এবং সেটা জীবের কোনো একটা ভূমিকা থাকবে। হয় জীব রাস্তা ছেড়ে দেবে হাওয়া বেরোবার জন্য, নয় জীব কোনো না কোনোভাবে রাস্তা আটকাবে হাওয়া বেরোনোর জন্য। এখন এরপরে যদি এগোতে হয় তাহলে এই আমার মূল অধ্যয়নের বিষয় পদার্থবিদ্যার থেকে একটু
পদার্থবিদ্যার দিকে একটু তাকাতে হবে। সেটা হচ্ছে এই মুখ থেকে যে আমরা হাওয়া বার করছি, এই শব্দ যে হচ্ছে, শব্দটা তো একরকমের শক্তি, মানে তাপ যেরকম শক্তি, আলো যেরকম শক্তি, সেরকম শব্দও একরকমের শক্তি। তার মানে হচ্ছে যে মুখের এই সমস্ত যেসব জিভ টিপ নাড়িয়ে যা যা বললাম, সেরকম করে আমরা খানিকটা শক্তি উৎপাদন করছি। এই হচ্ছে আসল ব্যাপার। কিন্তু এখানে পদার্থবিদ্যা আমাদের থামিয়ে দিয়ে বলবে যে না না, শক্তি বাপু উৎপাদন করা যায়। পদার্থবিদ্যার একটা খুব কড়া রকমের নিয়ম হচ্ছে যে শক্তির সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। শক্তি খালি এক রকমের শক্তি থেকে অন্য রকমের শক্তি তৈরি করা যেতে পারে, কিন্তু তাছাড়া আর কিছু করা যায় না। এই যেমন এখানে যে আলোটা জ্বলছে, সেটা একটা বিদ্যুৎ শক্তির থেকে তৈরি হচ্ছে। বিদ্যুৎ শক্তি খরচ করে আমরা আলোর শক্তি পাচ্ছি। রাস্তায় যে গাড়ি চলছে, সেই গাড়ি পেট্রোলিয়ামের অন্তর্গত রাসায়নিক শক্তিটাকে ব্যবহার করে সেটার থেকে গতিশক্তি তৈরি করছে। এইরকম ভাবে নানানভাবে এক শক্তি বদল করে আর এক শক্তি আমরা পাচ্ছি। তাহলে আমরা মুখ থেকে যে শব্দ বার করছি, সেই শব্দ যে শক্তি, তাহলে সেই শক্তি কোথা থেকে আসছে, কি রকমের শক্তি খরচ করে সেই শব্দ তৈরি হচ্ছে? এর উত্তর হচ্ছে যে ফুসফুস থেকে হাওয়া বার করা হচ্ছে। সেই হাওয়ার যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটা শব্দ হচ্ছে। এখন এই হাওয়া বার যে হচ্ছে, তার বড় রকমের দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে হাওয়াকে অবাধে বেরোতে দাও, কোথাও কোথাও ধাক্কা টাক্কা যাতে না থাকে। আর একটা হচ্ছে হাওয়াটা বেরোবার পথে কিছু অবরোধ তৈরি করো, যাতে হাওয়াটা একটা বিশেষ ভাবে বেরোয়। দুটো উদাহরণ দেওয়া যাক। প্রথমটা, কোনো অবরোধ নেই, হাওয়া বেরোচ্ছে। আমি মুখটাকে এমন ভাবে তৈরি করে নিয়েছি যাতে যে স্বরটা বেরোয় সেটা হচ্ছে আ। আমি অন্যরকম তৈরি করতে পারতাম, আমি বলতে পারতাম উ, কিন্তু এখানেও কোনো অবরোধ নেই। খালি মুখের যে আকৃতিটা আমরা অন্যরকম করে নিয়েছি যাতে একটা অন্য স্বর বেরোচ্ছে। এইগুলো হচ্ছে স্বরধ্বনি। লক্ষ্য করবেন, আমি কিন্তু স্বরবর্ণ বলছি না, তার কারণ লেখার সঙ্গে আমার বক্তব্যের কোনো সম্পর্ক নেই। স্বরধ্বনি, এইগুলো হচ্ছে স্বরধ্বনি। আর যেখানে কোনো না কোনোভাবে আমরা জীবকে দিয়ে একটা অবরোধ তৈরি করি, সেইভাবে যে শব্দগুলো বেরোয় সেগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। অবরোধ যদি পুরোপুরি অবরোধ হয়ে যায়, তাহলে তো আর শব্দ বেরোতে পারবে না। তাহলে অবরোধটা সাময়িক, একটা অল্প সময়ের জন্য একটা অবরোধ তৈরি করা হচ্ছে যাতে একটা বিশেষভাবে শব্দটা বেরোয়। আমি যখন বলছি মা, মা বলছি, দেখুন আমার দুটো ঠোঁট থেকে যাচ্ছে, মা মা, মানে ওই দুটো ঠোঁট বন্ধ করে আমি একটা সাময়িক অবরোধ তৈরি করেছিলাম। যেই সেটা ছেড়ে দিলাম, শব্দটা বেরিয়ে। এইগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। কোথায় অবরোধ, কেমন অবরোধ, তাই দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের ব্যঞ্জনধ্বনি। আচ্ছা, এইবার তাহলে মিষ্টত্বের প্রশ্নটায় ফিরে আসা যায়। মিষ্টত্বের প্রশ্নটায় কি রকমের ধ্বনি থাকলে একটা ভাষা মিষ্টি শোনায়? আচ্ছা, মিষ্টি আওয়াজকে আমরা একটা অন্য কথা দিয়ে বোঝাই, সুরেলা আওয়াজ। সুরেলা আওয়াজ তার মানে হচ্ছে যে আওয়াজের মধ্যে সুর থাকে, সেটাকে আমরা মিষ্টি বলি। সুর কি করে আসতে পারে? সুর খেলাতে হলে সময় দরকার। তার জন্য হাওয়াকে অবাধে বেরোতে হবে। এখন চিন্তা করে দেখুন, আপনি বলে কেন গানে তো সুর আছে, গানে কি সব অবাধে বেরোয়? গানে কি শুধু স্বরধ্বনি বেরোয়? সুরটা কোথায় হয় বলুন তো? আপনি যখন সা রে গা, না তুমি বললে গান গাইতাম, তাই একটু অন্তত সারে গামা শুনিয়ে দিলাম। মা পর্যন্ত আর যেতে পারলাম না, মা তো আগেই বলে দিয়েছে। যাই হোক,
সা, সুরটা যে বেরোচ্ছে সেটা কিন্তু আ। প্রথমে স হয়ে গেছে, তারপরে ওই যে টানটা দেওয়া হচ্ছে, যার জন্য বড় বড় সাটা যখন গান করে তখন আ আ আ করে টান দেয়, তাই তো? সেটা পুরোই স্বরধ্বনি। কাজে স্বরধ্বনি বেশি থাকতে হবে। স্বরধ্বনি বেশি না থাকলে একটা ভাষা সুরেলা হয় না, একটা ভাষা মিষ্টি হয় না। তাহলে এখানে এবার আমরা একটা কথা সহজেই বলতে পারি, যে ভাষায় স্বরধ্বনির পরিমাণ আনুপাতিকভাবে বেশি সেই ভাষা শুনতে তত মিষ্টি লাগা সম্ভব। এখন এই আনুপাতিকভাবে বেশি পরিমাণ বলতে আমি যে বোঝাতে চাইছি সেটা মানে কটা স্বরধ্বনি আছে বা কটা স্বরবর্ণ আছে সে কথা না। মানে ভাষাটা যখন বলা হয় তখন তার মধ্যে যে যত ধ্বনি বেরোতে থাকে তার মধ্যে কতগুলো স্বরধ্বনি বেরোয় আর কতগুলো ব্যঞ্জন ধ্বনি বেরোয়, এইটার যদি আমরা একটা অনুপাত তৈরি করতে পারি। আমি একটা উদাহরণ দিচ্ছি। ইউরোপীয়দের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রভাবে এবং তার আগেও ইহুদিদের ধর্ম যেগুলো ছিল, যেগুলো খ্রিস্ট ধর্মের আদি পূর্বসূরি, সেই সব ধর্মের প্রভাবে অনেকগুলো নামই বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার লোকেদের মধ্যে একই নাম, কিন্তু একই নাম সবাই একইভাবে উচ্চারণ করে। ইংরেজিতে ধরুন একটা নাম বলা হয় আলফ্রেড। আলফ্রেড এই নামটা যখন ইতালীয়রা বলে তখন তারা কি বলে? বলে আলফ্রেদো। আলফ্রেড, তাই তো? আলফ্রেডের শেষটায় একটা হসন্ত ব্যঞ্জন উচ্চারণ ছিল ড, সেখানে কিন্তু আলফ্রেদো হয়ে গেল দো, ওখানে স্বরধ্বনি আরো বেড়ে গেল। শুধু তাই না, ইংরেজিতে ওই ফয়ের অফলায় একার যেটা মানে এফ আর ই দিয়ে যেটা লেখা হবে সেটা যতটুকু সময় ধরে বলা হয়, ইতালীয় ভাষায় আলফ্রেদোর ফ্রেটা তার থেকে প্রায় 3 গুণ সময় বেশি নিয়ে বলা হয়। সেই আমার মনে আছে একটা ফেলিনির একটা সিনেমা দেখেছিলাম, তাতে সেই একজন ডাকছে আরেকজনকে আলফ্রেদো আলফ্রেদো। হ্যাঁ, এই ডাক ইংরেজিতে সম্ভব না। তার কারণ হচ্ছে এত দীর্ঘায়িত স্বরধ্বনি ইংরেজিতে উচ্চারণ হয় না। কাজেই এখানে দেখা যাচ্ছে যে এই দুটো ভাষার যে উদাহরণ দিলাম সেই উদাহরণ দিয়ে দেখা যাচ্ছে যে ইতালীয় ভাষাতে স্বরধ্বনির অনুপাত অনেক বেশি। আর একটা উদাহরণ দিই লোকের নাম্বার দিয়ে, যেমন ইংরেজিতে একটা শব্দ হচ্ছে স্কুল, এখানেই লেখা আছে স্কুল। স্প্যানিশ ভাষায় এই শব্দটি হচ্ছে এসকুয়েলা। এসকুয়েলা ইংরেজিতে যেটা বলে স্টেশন, স্প্যানিশে সেটাকে বলবে এস্তাসিয়ন। দেখছেন স্বরধ্বনিগুলো অনেক বেড়ে যাচ্ছে, এবং স্বরধ্বনিগুলো বেড়ে যাচ্ছে এবং লম্বা হয়ে যাচ্ছে বলে ওইখানে সুর আসছে, এবং ওই সুর আসছে বলে এই ভাষাগুলো অনেকটা মিষ্টি হওয়া সম্ভব। তবে স্বরধ্বনির প্রাধান্যই একমাত্র আলোচ্য বিষয় নয় মিষ্টত্বের প্রসঙ্গে, অন্য জিনিসও আছে। এই যে আমি গলা খাঁকারি দিলাম, এইরকম আওয়াজ যদি কথা বলবার সময় বেরোতে থাকে তাহলে সেই ভাষা কি খুব মিষ্টি লাগবে? লাগবে না। আমি নাম করে বলবো না, এরকম ভাষা আছে যাতে প্রায় সারাক্ষণই আপনার মনে হয় লোকে গলা খাঁকারি দিচ্ছে। এখন গলা খাঁকারিটাকে আমি কি করে বোঝাবো এই আলোচনায়? আচ্ছা, গলা যখন আমরা খাঁকারি দিই তখন যে শব্দটা এটা কোথা থেকে বেরোয়? সেটা গলার কাছ থেকে বেরোয় নিশ্চয়ই, ওই জন্যই গলা খাঁকারি দেওয়া হয়, গলার কাছ থেকে বেরোয়। কাজে মুখের যত ভেতর থেকে আওয়াজ বেরোতে থাকবে তত সেই আওয়াজের মানে ব্যঞ্জন ধ্বনি বেরোতে থাকবে, সেই ব্যঞ্জন ধ্বনি তত একটু কঠোর হবে। কাজে সেই রকম ব্যঞ্জন ধ্বনির পরিমাণ যে ভাষায় যত বেশি, সেই ভাষা মিষ্টত্বের দিক থেকে তত খানিকটা কম। যেমন ধরুন আবার ওই ইংরেজি আর ইতালীয় ভাষার তুলনাতেই চলে যায়।
ইংরেজিতে যেটাকে ট উচ্চারণ করা হয়, মানে টি টি বর্ণটি যেটি ট উচ্চারণ করা হয়, ইতালীয় ভাষায় সেটাকে করা হবে ত। ইংরেজিতে যে শব্দটাকে বলা হবে টোটাল, ইতালীয়রা সেটা করবে তোতালে। এই যে দেখুন জীব অনেক সামনের দিকে এগিয়ে, এই জীব সামনের দিকে এগিয়ে আসাতে যে ধ্বনি তৈরি হয়, যে ধ্বনিগুলো তৈরি হয়, সেই ধ্বনিগুলো মোটের ওপর জিভের ভেতরের দিকে থাকার সময় যে ধ্বনিগুলো তৈরি হয় তার থেকে অনেক কম কর্কশ শোনায়, কেননা একেবারে ভেতরে চলে গেলে সেটা গলা খাঁকারির শব্দ হয়ে যাবে এবং সেটা নিশ্চয়ই মিষ্ট শব্দ নয়। তো এখন জিনিস লক্ষ্য করেছেন তো, আমি কিন্তু এখনো কোনো বাংলা শব্দের কোনো উদাহরণ দিই, এটা ইচ্ছে করেই দিই। তার কারণ হচ্ছে যে বাংলা তো আমার নিজের ভাষা, এবং আপনারা যারা শুনছেন আপনাদের প্রায় সকলেরই নিশ্চয়ই নিজের ভাষা। এই নিজের ভাষা সম্বন্ধে বলতে গেলে লোকের মনের মধ্যে অনেক রকম সংস্কার, অনেক রকম গর্ব, অনেক রকম অহংকার, অনেক রকম লজ্জা, অনেক কিছু কাজ করে, মন খুব জটিলভাবে কাজ করে। এর জন্য নিজের ভাষাটাকে বাদ দিয়ে প্রথমে আগে এই বিচারের মাপকাঠিটা তৈরি করে নেওয়া গেল। এইবার বাংলা ভাষাকে এই মাপকাঠির মধ্যে এনে ফেলা যাক। বাংলা ভাষা কি বলছে? স্বরধ্বনি বাংলায় বেশ বেশি। চিন্তা করে দেখুন, ইংরেজির থেকে যেসব শব্দ আমরা নিয়েছি, বক্স বাক্স, টেবিল টেবিল, এই তো আমরা স্বরধ্বনি জুড়ে জুড়ে দিয়েছি যাতে মোলায়েম হয়। এমনকি ইংরেজির অনেক আগেও যেসব শব্দ নিয়েছি, ফার্সি থেকে যেসব শব্দ নিয়েছি, ফার্সিতে যেটা ছিল নান, সেটা আমরা বাংলা বলেছি নরম, গরম গরম। আমরা এইভাবে স্বরধ্বনি যোগ করতে করতে গেছি যাতে ভাষায় স্বরধ্বনির পরিমাণটা বাড়ে। এটা বাংলা ভাষার একটা বৈশিষ্ট্য, এবং এতে বাংলা ভাষা শুনতে অনেক সুন্দর শোনায়। এই কথাটা আমি নিজের বিচারে বলছি না, অন্যান্য যারা শোনেন, মানে যারা বাংলা জানেন না, তারাও যখন শোনেন তারা শুনে বলেন যে ভাষাটা খুব সুন্দর শোনাচ্ছে। তাতে নিশ্চয়ই আমার বুক ফুলে ছাতি 56 ইঞ্চি হয়ে যায়, না 56 ইঞ্চি, যার ছাতিটার মতো আমার হওয়ার দরকার নেই। কিন্তু যাই হোক, অন্য যে কথাটি বললাম, অর্থাৎ ওই যে ব্যঞ্জন ধ্বনির কথা, ব্যঞ্জন ধ্বনি ও বাংলাতে ওই বাইরের দিকের ব্যঞ্জন বেশি। আজকে এই যারা এখানে রচনা প্রতিযোগিতার পুরস্কার পেল, তাদের অনেককে এই পুরস্কারের আমি দেখছিলাম কি কি বই পেয়েছে। তো তার মধ্যে দেখলাম যে বাড়ি গিয়ে খুলে দেখো, ট দিয়ে শুরু ক পাতা আছে আর ত দিয়ে শুরু ক পাতা আছে। দেখবে ট দিয়ে শুরু শব্দ বাংলায় খুব কম। ত দিয়ে অবশ্যই শুরু ছাড়া অন্য জায়গাতেও ট থাকতে পারে, কিন্তু সে তো আর এখন মেপে দেখা যাবে না। অন্তত শুরুতে কি থাকে তাই থেকে একটা আন্দাজ করা যাবে। ট এর থেকে ত এর পরিমাণ অনেক বেশি, ড এর থেকে দ এর পরিমাণ অনেক বেশি, ঢ এর থেকে ধ এর পরিমাণ অনেক বেশি। এই যে সামনের দিকের ব্যঞ্জন বেশি প্রাধান্য পাচ্ছে বাংলায়, এইটা হচ্ছে বাংলার মিষ্টত্বের দিকে আর একটা বড় দাবি। আমি তো এখানে সময় দেখছিলাম 30 মিনিট 57 সেকেন্ড হয়েছে প্রথম পর্ব, তাহলে এখানে শেষ করি। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের মাঝখানে একটু বিজ্ঞাপনের বিরতি। আগেই বলেছিলাম যে এই যে বিষয়টা, এই বিষয়টা আমি আগে এক জায়গায় লিখেছিলাম, তো কোথায় লিখেছিলাম সেটার দরকার নেই, কিন্তু সেই লেখাগুলো একত্রে গ্রথিত হয়ে একটা বই বেরোচ্ছে। সেই বইটা এবারের বইমেলায় প্রকাশিত হবে, কথার কথা বলে। তো আমি এতক্ষণ 30 মিনিট যা বললাম সেটাকে সেই বইয়ের অগ্রিম বিজ্ঞাপন হিসেবে আপনারা গ্রহণ করলে আমি বাধিত হব।
এবার দ্বিতীয় প্রসঙ্গে যাই। একটা ভাষা কিসে দুরূহ হয়? আবার সেই একই কথা দিয়ে শুরু করতে পারি যে যে কোনো ভাষায় যে বাচ্চার মাতৃভাষা, সে ভাষা তার কাছে দুরূহ নয়। সেই ছোটবেলা থেকে সেটা বলতে শেখে, কিভাবে বলতে শেখে তার সমস্ত যে ব্যাপারটা সেটা এখনো স্পষ্ট নয়, যদিও গত অর্ধ শতাব্দীর কিছু বেশি সময় তা এই বিষয়ে আমাদের জ্ঞানের অনেক মানে প্রসার ঘটেছে এবং এখন আমরা আগের চেয়ে অনেক ভালো বুঝি। সেটা মূলত ঘটেছে নোয়াম চমস্কির পরিচালিত একটি ভাষাবিদ্যায় একটা বলতে পারেন একটা বিপ্লবের ফলে। কিন্তু সেই কথা এখানে আলোচ্য নয়। এখানে আলোচ্য হচ্ছে যে ধরুন আমি বড় হয়ে 20 বছর বয়সে, 40 বছর বয়সে, 50 বছর বয়সে একটা নতুন ভাষা শিখতে চাই। তখন কোন ভাষা আমার কাছে শক্ত লাগতে পারে এবং কোন ভাষা আমার কাছে সহজ লাগতে পারে, এর কোনো মাপকাঠি কি তৈরি করা যায়? এবং যেটা বললাম আমি আগেই, আমার পদার্থবিদ্যার সঙ্গে যে সহযোগ, তার জন্য মাপকাঠিটা এমন হতে হবে যেটা নৈর্ব্যক্তিক হবে, যার বিচারটা নৈর্ব্যক্তিক হবে। ভাষায় কত শব্দ আছে, কত তার অভিধান কত মোটা, এই দিয়ে একটা ভাষার শক্ত কি সহজ তা নির্ধারিত হয় না। কেন ভাষার অভিধানে যত শব্দ থাকে তার খুব সামান্য একটা অংশ আমরা কথা বলার কাজে বা দৈনন্দিন কাজে ব্যবহার করি। মোটামুটি কয়েকশো থেকে কয়েক হাজার শব্দ জানা থাকলে একটা ভাষায় পরিষ্কারভাবে কথা বলা যায়। হয়তো সেই ভাষায় বিজ্ঞানের কথা আলোচনা করতে গেলে আরো বেশি শব্দের প্রয়োজন হয়, বা সাহিত্যের কথা আলোচনা করতে গেলেও আরো বেশি শব্দের প্রয়োজন হয়। কিন্তু মোটামুটি ভাবে একটা ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করার জন্য এর চেয়ে খুব বেশি শব্দ জানার দরকার নেই। সুতরাং ভাষার শব্দ সংখ্যা কি, এটা প্রশ্ন নয়। প্রশ্নটা তাহলে কি, আমাদের একটা ভাষা শিখতে গেলে কি করতে হয়? শব্দগুলো যদি আমরা জানি, সেই শব্দগুলো দিয়ে বাক্য বানাতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে বাক্য বানাতে গেলে কি লাগে? বাক্য বানাতে গেলে শব্দগুলো লাগেই, কিন্তু সেটা ধরুন যে আমরা মোটামুটি 50টা বা 100টা শব্দ শিখে নেওয়াটা খুব একটা কিছু শক্ত ব্যাপার নয়, কোনো ভাষার ক্ষেত্রেই খুব শক্ত ব্যাপার নয়। ধরা যাক আমরা সেরকম শিখেছি, এইবার আমাদের বাক্য বানাতে হবে। তো বাক্য বানাতে গেলে কি করতে হবে? শব্দগুলোকে অবিকৃতভাবে বাক্যের মধ্যে ব্যবহার করা যায় না অনেক সময়। শব্দের সঙ্গে কিছু আগা কিছু লেজ জুড়ে সেটাকে বাক্যের মধ্যে ব্যবহার করতে হয়। এই যে জিনিসগুলোকে জোড়া হয়, এইগুলোর নানান নাম আছে, এগুলোকে বিভক্তি বলে, এগুলোকে প্রত্যয় বলে, ইত্যাদি ইত্যাদি। যেমন ধরা যাক শোনা। শোনা একটা ক্রিয়া, এটা আমি শিখলাম, কিন্তু এইবার এটাকে বাক্যতে ব্যবহার করতে গেলে কিন্তু শোনা দিয়ে আমার কিছু কাজ হবে না। শোনা কথাটা আমি প্রায় কখনোই বাক্যে ব্যবহার করবো না। আমি বলবো আমি শুনি, তুমি শোনো, সে শোনে। 3টে শব্দ শিখতে হলো, শুনি, শোনো, শোনে। আমি নিজে মানে শৈশব কৈশোরের পরে সময়টায় বেশ অনেকগুলি ভাষা শিখেছি। মানে সেগুলো যে সব সমান রকম ভালো বলতে পারি তা না, তবে কয়েকটা বেশ ভালোই বলতে পারি এবং অন্য কয়েকটাতে কাজ চালিয়ে দিতে পারি। কাজে এই সমস্ত ভাষা শেখার সময় আমার নিশ্চয়ই খানিকটা অভিজ্ঞতা হয়েছে। এখন এই রকমের ভাষাগুলোর মধ্যে মানে ছোটবেলার ভাষা শেখার পরে আমি প্রথম যে ভাষাটা শিখি সেটা হচ্ছে স্প্যানিশ ভাষা, স্পেনীয় ভাষা। সেই ভাষা শিখতে গিয়ে আমি একটি ক্লাসে যোগ দিয়েছিলাম এবং একটি বই কিনেছিলাম। সেই বইয়ের মধ্যে 12টি অধ্যায় ছিল।
সেই 12টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় হচ্ছে কি করে ক্রিয়াপদ তৈরি করতে হয়, মূল ক্রিয়া থেকে কি করে ক্রিয়াপদ তৈরি করতে হয়। 12টি অধ্যায় তাই, কি করে বর্তমানকালে ক্রিয়া করতে হয়, কি করে অতীতকালে ক্রিয়া করতে হয়, কি করে ভবিষ্যৎকালে ক্রিয়া করতে হয়, কি করে অসমাপিকা ক্রিয়া করতে হয়, এই করে 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 12টা। এখন এখানে একটা প্রশ্ন করা যায়, এই 12টা কি খুব বেশি, খুব কম, নাকি? অন্য আনুমানিক ভাষা শেখার সময় আমার মনে হয়েছে যে একটা বিশেষ্যকে বাক্যে ব্যবহার করার জন্য যত রকমের বিভক্তি লাগে সেই বিভক্তির সংখ্যা খুব কম, কিন্তু ক্রিয়াকে বাক্যে ব্যবহার করার জন্য যে পরিমাণ বিভক্তি লাগে সেই বিভক্তির পরিমাণ এক একটা ভাষায় অনেক বেশি, এক একটা ভাষায় কম। এইগুলো ভাষা শেখার, কোন ভাষা শেখা কতটা সহজ, কোন ভাষা শেখা কতটা দুরূহ, তার একটা ভালো রকম মাপকাঠি হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে আমি মনে করি। আমি একটা উদাহরণ দিই, ইংরেজিতে আমি ধরা যাক একটা ক্রিয়া নিচ্ছি গো। এখন এই গো শব্দটা বাক্যে কত রকম রূপে ব্যবহার হতে পারে একটু চিন্তা করা যাক। গো, ওয়েন্ট, গন, গোজ, গোয়িং, শেষ, এই 5টা। যে কোনো ক্রিয়া নিন ইংরেজিতে এই 5টা, যে কোনো ক্রিয়ার 5 রকম রূপ আপনাকে শিখতে হবে। এই 5 সংখ্যাটা বেশ কম। 5-এর সঙ্গে আরেকটু কিছু হয়তো শিখতে হবে, যেমন হ্যাভ আর ডু, এই দুটো ক্রিয়ার কিভাবে সেই 5টার সঙ্গে মেলানো যায়, মানে আই হ্যাভ গন, ওইখানে যে হ্যাভটা বসাতে হবে সেটা শিখতে হবে। তো তার জন্য নতুন শব্দ শিখতে হবে না, ওই হ্যাভটা, একটা হ্যাভ দিয়ে সমস্ত ক্রিয়া চলবে, তাই তো? আচ্ছা, এই যে সংখ্যাটা বললাম 5, এই 5 সংখ্যাটা কিরকম কম কি বেশি সেটা বোঝানোর জন্য আমি এবার অন্য একটা ভাষার সঙ্গে তুলনা করি। যেহেতু আমি স্প্যানিশ ভাষাটাই ভালো জানি, সেই জন্য তার সঙ্গে তুলনা করা যাক। স্প্যানিশে প্রথম যখন শিখতে গেলাম, প্রথম ক্রিয়া শিখছি আবলার। আবলার মানে কথা বলা। আবলার বর্তমান কালের ক্রিয়া। আমি হলে তার সঙ্গে আবলো, তুমি হলে আবলাস, সে হলে আবলা, আমরা হলে আবলামোস, তোমরা হলে আবলাইস, তারা হলে আবলান। সরব। ইংরেজিকে আমরা অতিক্রম করে গেছি, এখনো শুধু বর্তমান কাল। এরপরে অতীতকাল। অতীতকাল 2 রকম আছে, 2 রকমের জন্য আরো 6, 6, 12টা। ভবিষ্যৎকাল আরো 6টা। তার সঙ্গে এইসব ভাষায় আরো 2টো জিনিস থাকে, একটাকে বলে কন্ডিশনাল বা কন্ডিশনাল ইংরেজিতে বলি, আর একটা হচ্ছে সাবজাংটিভ। কন্ডিশনাল মানে হচ্ছে আমি যদি যেতাম তাহলে কি হতো, ওই যে যদির পরে যেটা হচ্ছে ওইটা হচ্ছে কন্ডিশনাল ক্রিয়া। আর সাবজাংটিভ হচ্ছে যে জিনিসটা কখনোই ঘটেনি বা ঘটবে না সেটার কথা কল্পনা করা। এই সাবজাংটিভের ইংরেজিতেও একটা ব্যবহার আছে, সেই ব্যবহারটাও আলাদা করে শিখতে হয়। সেই ব্যবহারটা হচ্ছে বহু বচনের ক্রিয়া ব্যবহার করতে হয়। ওই যে একটা বিখ্যাত গান আছে, আপনারা হয়তো শুনে থাকতে পারেন, নারায়ণের অনুমতি চেয়ে আবার একটু আমি, মানে ভগবান নারায়ণ না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ব্যানার্জি নারায়ণ। ওই যে একটা গান আছে, If I were a rich man, I will never, 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 all day long, I will never, never, na 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 na. If I were a wealthy man, এই যে if I were a rich man, এটা হচ্ছে সাবজেক্ট, কখনোই হবে না। ভাবো, চিন্তা করো। বিটলদের একটা গান আছে, What would you say if I sang out of tune? If I sang, অতীতকালে নয় ওটা,
কিন্তু ভবিষ্যৎকালেই হবে, কিন্তু ওখানে অতীতে ক্রিয়া ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সাবজেক্টিভ। যাই হোক, তো এই স্পেনীয় ভাষা, ইতালীয় ভাষা, ফরাসি ভাষা, এগুলোতে সব এরকম সাবজেক্টিভ আছে, তাতে আরো 6টা। তাহলে দেখি কটা 6টা, 1 2 6 6 36 হয়ে গেছে। 36টা জানতেই হবে। ইংরেজিতে 5টা ছিল যেখানে, তাহলে এই হিসেবে তুলনা করলে অন্তত ইংরেজির তুলনায় স্পেনীয় ভাষা শেখা অনেক শক্ত, এটা মানতেই হবে। এখানে আমাদের বাংলার কি অবস্থা দেখা যায়। এটা আমি লিখে এনেছি, তার কারণ হচ্ছে যে সমস্ত গুলো তো হয়তো মনে পড়বে না। আচ্ছা, বাংলায় প্রথম কথা হচ্ছে যে এই যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ এইগুলো বলছি, এইগুলো তো এক একটা কালের রূপ বলছি আমি এটাকে। ধরা যাক একটা রূপ বিভাগ আছে, ঠিক আছে? কিন্তু রূপ বিভাগের সঙ্গে আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে পক্ষ বিভাগ। সেটা অন্য ভাষাতেও আছে, আমি অন্য ভাষার প্রসঙ্গে সেটা বলিনি, কথাটা বলিনি, বাংলা ভাষার ক্ষেত্রে বলতে হচ্ছে এখন। পক্ষ বিভাগ মানে হচ্ছে যে আমির সঙ্গে এক রকমের ক্রিয়া হবে, তুমির সঙ্গে আর এক রকমের ক্রিয়া হবে, ইত্যাদি। এইগুলো হচ্ছে পক্ষ। আগে এগুলোকে পুরুষ বলা হতো, কিন্তু এখন সেটাতে সঙ্গত কারণেই লোকে আপত্তি তুলেছেন যে কেন এটা পুরুষের সঙ্গে কি সম্পর্ক, নারীরা কি কথা বলে না? নিশ্চয়ই বলেন। এবং সেই জন্য পুরুষ নারী ভেদাভেদ না করে আমরা এটাকে এখন পক্ষ বলছি। আমি পক্ষ। এরকম পক্ষ বাংলায় কটা আছে? আমি একটা, তুমি, তুই, আপনি, আর সে, তিনি। তাহলে 6টি পক্ষ। একটু আনন্দের কথা হচ্ছে যে 6টা পক্ষের জন্য 6 রকমের ক্রিয়াপদের রূপ শেখার দরকার হয় না। এর কারণটা কেউ কখনো লক্ষ্য করেছেন কিনা জানি না, কিন্তু এর কারণটা খুব সহজ। আমাদের স্কুলে তেমন শেখানো হয় বলে আমি জানি না, আমাদের শেখানো হয়নি। সেটা হচ্ছে আপনি আর তিনির জন্য সমস্ত ক্রিয়াপদই, আপনি আর তিনির জন্য সমস্ত ক্রিয়াপদই এক। এটা শুধু বাংলা না, ভারতের অন্যান্য ভাষার ক্ষেত্রেও সত্য, হিন্দিতেও একই জিনিস। আপনি খাবেন, উনি খাবেন, কিন্তু আমি খাবো। আচ্ছা, তাহলে বাংলায় ক্রিয়াপদের যে ক্রিয়াপদের যে বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে, তার জন্য 5 রকম পক্ষ আছে। একটা আমি, তুমি, সে, তুই 4 নম্বর, এবং 5 নম্বর হচ্ছে তিনি এবং আপনি। তাহলে এই 5 রকমের ক্রিয়া আমাদের জানতে হবে। বর্তমানকালে 3টে রূপ: সাধারণ, ঘটমান, পুরাঘটিত। আমি একটা ক্রিয়া দিয়ে উদাহরণগুলো দিই, উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, খালি একসঙ্গে একটু দিলে মনটা একটু মানে ঠিকঠাক জায়গায় পৌঁছয়। শুনি, শোনো, আমি শুনি, তুমি শোনো, সে শোনে। তুই শুনিস, আপনি শোনেন। 5টা শব্দ শিখতে হলো। ধরুন কেউ 40 বছর বয়সে কিংবা আমার মতো 64 বছর বয়সে বাংলা শিখছে, তাকে শুধু সাধারণ বর্তমানের জন্য 5টা শব্দ শিখতে হলো, ইংরেজির জন্য মোট যতগুলো শব্দ শিখতে হতো, এখনো অনেক কিছু বাকি আছে। ঘটমান, আমি শুনছি, তুমি শুনছো, সে শুনছে, তুই শুনছিস, আপনি শুনছেন, আরো 5টা হয়ে গেল। পুরাঘটিত, শুনেছি, শুনেছ, শুনেছে ইত্যাদি। অতীতকালে শুনলো, শুনলে, শুনলো ইত্যাদি। শুনছিলাম, শুনছিলে, শুনছিল। শুনেছিলাম, শুনেছিলে, শুনেছিল। শুনতাম, শুনতে, শুনতো। ভবিষ্যৎকাল, শুনবো, শুনবে, এখানে আর একটা শুনবে। ভবিষ্যৎকালে তুমি এবং সে একই ক্রিয়া। এরপরে অনুজ্ঞা আছে, অর্থাৎ কাউকে যদি কাজ করতে বলা হয় শোনো, কিংবা ভবিষ্যৎকালে যদি বলা হয় শুনো। অসমাপিকা ক্রিয়া আছে, শুনতে, শুনলে, শুনে ইত্যাদি। সব মিলিয়ে মোটামুটি ওটা 50।
এখানে মনে হচ্ছে বাংলা ভাষা নম্বর খুব একটা বেশি পাচ্ছে না, তো বাংলা ভাষা অন্য একদিকে খুব বাঁচিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এক বচন আর বহু বচনের মধ্যে কোনো তফাৎ নেই। আমিও শুনছি, আমরাও শুনছি। এই যে স্প্যানিশ ভাষার আগে বলছিলাম, সেটা এক বচন আর বহু বচনের জন্য আলাদা ছিল। ইও আবলো, আমি বলছি, আমি বলি, আর nosotros hablamos, আমরা বলি। আবলো এক বচনের ক্রিয়া, hablamos বহু বচনের ক্রিয়া বাংলায় সবসময়। আর একটা কি দারুণ বাঁচান বাঁচিয়ে দিয়েছে, যে বাঁচানোর জন্য আমাদের অন্য একটি ভাষা শিখতে প্রচন্ড কষ্ট হয়, সেটা হচ্ছে পুরুষ আর নারীর মধ্যে কোনো তফাৎ নেই ক্রিয়াপদ। আমাদের প্রতিবেশী ভাষা হিন্দি, তাতে এই যে আমি গোটা 50 বললাম, এখানে প্রায় তার দ্বিগুণ হয়ে যাবে। তার কারণ হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আলাদা, এক বচন বহু বচন আলাদা। কাজে সেদিক থেকে দেখলে আবার বাংলা ভাষার জন্য আমরা খানিকটা স্বস্তি বোধ করতে পারি যে একজন হিন্দি ভাষী যে বাংলা শিখছে, তাকে আমরা বলতেই পারি যে আমাদের ভাষার ব্যাকরণ অনেক সহজ তাদের ভাষার থেকে। এবং সেটা বলবার আমাদের সত্যি সত্যি একটা মাপকাঠি রয়েছে। মাপকাঠি হচ্ছে এই যে একটা ক্রিয়া ব্যবহার করতে গেলে তার যত রকম রূপ শিখতে হয়, সেই রূপের সংখ্যা হিন্দির তুলনায় বাংলায় অনেক কম। তাহলে এই বলে আমরা আশেপাশের লোকজনকে উদ্বুদ্ধ করতে পারি, কিন্তু শেষকালে একটা কথা বলে নেওয়া উচিত যে ভাষা কিন্তু কেউ এইসবের জন্য শেখে না। ভাষা মিষ্টত্বের জন্য শেখে না, সহজ হওয়ার জন্য শেখে না। ভাষা লোকে যে শেখে তার কারণগুলো সম্পূর্ণ আলাদা। একটা কারণ হচ্ছে যে যখন লোকে অন্য কোনো ভাষার প্রতিবেশে বসবাস করতে যায়, তখন সেখানকার ভাষা শিখতে হয়। আমি যেরকম ভাবে ফরাসি ভাষা শিখেছি, কারণ আমার ফ্রান্সে গিয়ে একসময় থাকতে হয়েছিল, যে ফরাসি ভাষা শিখেছি, কারণ ফরাসি দেশে আমি গিয়ে এই আলুওয়ালা গাজরওয়ালার সঙ্গে গপ্প করতাম, তারা খুব গপ্প করতে পছন্দ করতো, আমিও তাদের সাথে গপ্প করতাম। এবং আমার বউ মজা করে বলতো যে আধ ঘন্টা গপ্প করার পরে চলে এলো, তারপর ওই লোকটার খেয়াল হলো, ওই রে ওই লোকটা তো এতক্ষণ একটা কথা বলেনি, আমি তো সব বলে গেলাম। কিন্তু ওই লোকটা যাতে আধ ঘন্টা কথা বলে, সেই কৌশলটি আমার আয়ত্ত ছিল। তাকে আধ ঘন্টা নানান রকম মুখভঙ্গি করে, হস্তভঙ্গি করে, যে তাকে কথা বলানো যাতে আমি শুনতে পাই। এই শুনতে 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 ঠিকই বলেছি। তারপর আধ ঘন্টার মধ্যে 15 মিনিট আমি বলেছি, এরকম সময় এসেছে। তো এইটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি অন্য কোনো জায়গায় নাও বসবাস করতে যাই, আমার রুজি রোজগারের জন্য, জীবন ধারণের জন্য কোন ভাষা শিখতে হবে, কোন ভাষা তার সহায়ক হবে, হ্যাঁ, সেটা আর একটা কারণ, যে কারণে লোকে ভাষা শেখে। এখন আমাদের দেশে আমরা এই কারণে ইংরেজি শিখছি, বহুকাল ধরেই ইংরেজ আমাদের দেশে আসার পর থেকে ইংরেজি শিখছি। ইংরেজি ভাষাটা এখন শুধু আমাদের দেশে বা ইংরেজ শাসিত দেশের ব্যাপার নয়। আজ থেকে 30 বছর আগেও ইউরোপের অন্যান্য জায়গায় ইংরেজি খুব অল্প লোকে জানতো, কিন্তু গত 30-40 বছরে ইউরোপীয় ইউনিয়ন হয়ে যাওয়ার ফলে এখন তাদের সমস্ত স্কুলে ইংরেজি শিখতে হয়। সুতরাং ইংরেজি ভাষার অভূতপূর্ব প্রসার হয়েছে। এবং সেই প্রসারের একটা মূল কারণ, যেটা আমি অনেক সময় বলে থাকি, যে যারা ইংরেজি ভাষাকে খুব ভালোবাসেন, তাদের একজন লোককে ইংরেজি ভাষার এই প্রসারের জন্য প্রতিদিন নমস্কার জানানো উচিত। তার নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। হিটলার ইউরোপে এমন একটা অবস্থা করে দিলেন যাতে ইউরোপের বুদ্ধিজীবীদের বিশাল অংশ আমেরিকায় পালিয়ে গেলেন, এবং খানিকটা সাংস্কৃতিক যে ব্যাপারটা সেটা আমেরিকায় চলে গেল, ফলে ইংরেজির একটা প্রসার হলো। ঠিক এই সময় সিনেমা, টেলিভিশন ইত্যাদি প্রযুক্তি মাধ্যম ক্রমশ বাড়ছে, সুতরাং সেইগুলোর মাধ্যমে প্রসার হলো, এবং শেষ পর্যন্ত এই ইউরোপীয় ইউনিয়ন হয়ে যাওয়াতে তার একটা আরো বিশাল রকমের প্রসার হলো, যার জন্য ইংরেজি ভাষা এখন সবাইকেই শিখতে হয়। এই অনুষ্ঠানেই খানিকক্ষণ আগে যে বলা হচ্ছিল শুরুর দিকে, যে বাংলা মাধ্যম স্কুল অমুক, যে মাধ্যমই হোক না কেন, এখন শিক্ষিত হতে গেলে ইংরেজি ভাষা শিখতে হবে।
এবং বাংলা মাধ্যম স্কুল হোক কি হিন্দি মাধ্যম স্কুল হোক কি গ্রিক মাধ্যম স্কুল হোক, যে মাধ্যম স্কুলই হোক না কেন, সেই সমস্ত স্কুলের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে ইংরেজিটাও ভালো করে শেখানো। ইংরেজিটাও মানে বাংলা মাধ্যম স্কুল যে সে ভালো বাংলা শিখবে এটা আমি চাই, আমার ধারণা মাস্টার মশাইরাও চান যে তারা সবাই ভালো বাংলা শিখুক, কিন্তু সঙ্গে ভালো ইংরেজিটাও শিখুক, এটাও আবশ্যিক হতে হবে। এবং এইখানে আবার ফিরে আসছি যে আমার এই বক্তব্যের দুটো কথায়, ইংরেজি হয়তো খুব শ্রুতি মধুর ভাষা নয়, কিন্তু ইংরেজি শেখা সহজ। কাজে অন্তত সেই কথাটা মনে রাখলে আমরা খানিকটা সাহস মনের মধ্যে অর্জন করতে পারি। এবং সাহস থাকলে কি না করা যায়, 10 বছর ধরে একটা ভাষা শেখা যায় না, এটা হতে পারে? কলকাতায় যারা মোট বইতে আসেন, যারা হাওড়া স্টেশনে কুলিগিরি করতে আসেন, সেই ভদ্রলোকেরা 3 মাসে বাংলা ভাষা বলতে পারে, আর 10 বছর ধরে স্কুলে বসে একটা ইংরেজি ভাষাকেও বলতে পারবেন, এটা বিশ্বাস করতে হবে। এর কোনো ব্যাখ্যা নেই, একমাত্র ব্যাখ্যা হচ্ছে যে ক্লাসে ছাত্রছাত্রীদের কথা বলতে দেওয়া হয় না। আমরা যখন ছোট ছিলাম, আমরা কোনো কথা বললেই শিক্ষক বলতেন বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো। এখন হয়তো আর সেটা হয়তো হয় না, কিন্তু ছাত্রছাত্রীদের আরো কথা বলবার সুযোগ দিতে হবে ক্লাসে, এবং ইংরেজি ক্লাসের মধ্যে ইংরেজিতে কথা বলতে হবে। এই করে তাদের যদি ইংরেজিতে আরো ভালো করে প্রস্তুত না করা যায়, তাহলে আমরা সবাই হারবো। এবং বাংলা মাধ্যম স্কুল যদি সেখানে পিছিয়ে থাকে, তাহলে সেই সঙ্গে বাংলা ভাষাও হারবে। বাংলা ভাষা মিষ্ট ভাষা হোক, বাংলা ভাষা অন্য অনেক ভাষার চেয়ে সহজ সরল ভাষা হোক, তাহলেও হেরে যাবে। এই পর্যন্তই থাক, নমস্কার।